আজ ইংরাজি 16ই জুন 2025 সোমবার। নিউজ নির্ভীকে দেখুন ইরান ইসরায়েল সংঘাত সহ ঝটপট 10টা খবরের সংক্ষিপ্তসার। বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে তকমা লাগিয়ে দেয়া হচ্ছে। মহারাষ্ট্রের ঘটনা টেনে পশ্চিমবঙ্গের বিধানসভায় বিজেপিকে দুষেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার অভিযোগ, শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য তাদের বাংলাদেশে পাঠিয়ে দেয়া হচ্ছে। সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলা হচ্ছে, বাংলাদেশে পাঠিয়ে দেয়া হচ্ছে। লজ্জা করে না আপনাদের? আধার কার্ড, প্যান কার্ড এবং অন্য পরিচয়পত্র থাকার পরেও শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার কারণে মহারাষ্ট্রে বিজেপি সরকার এই কাজ করেছে। আমি তাদের ধিক্কার জানাই। যেসব জায়গায় বিজেপির ডাবল ইঞ্জিন সরকার রয়েছে সেখানেই এই ধরনের প্রবণতা দেখা যাচ্ছে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বস্তুত মহারাষ্ট্রে কাজ করতে যাওয়া 3 জন পরিযায়ী শ্রমিককে সম্প্রতি বাংলাদেশি সন্দেহে মুম্বাই পুলিশ আটক করে। তাদের পাকড়াও করে বাংলার প্রশাসনকে না জানিয়েই পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল, পুশ ইন করা হয়েছিল। পরে ঘটনাটা পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক উন্নয়ন পর্ষদের নজরে আসে। রাজ্য প্রশাসনের উদ্যোগে সীমান্তরক্ষী বাহিনীর তরফে ফ্ল্যাগ মিটিং করে ওই 3 জনকে আবার ভারতে ফিরিয়ে আনা হয়েছে। রাজ্য পরিযায়ী শ্রমিক উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ শামিরুল ইসলাম রবিবারই এই ঘটনার কথা মুখ্যমন্ত্রীকে জানান। এরপরে সোমবার বিধানসভার অধিবেশনে বক্তৃতার সময় মহারাষ্ট্রের ঘটনা নিয়ে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাচক্রে গত কয়েক মাস ধরেই কথিত ভুয়ো নথিতে ভারতে থাকা অবৈধবাসীদের ধরপাকড় শুরু হয়েছে মহারাষ্ট্র, দিল্লি, অসম সহ বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে। সম্প্রতি অসম সরকারের পুশব্যাক মানে অবৈধবাসীদের ধরে বাংলাদেশে ফেরত পাঠানো নীতি ঘিরে আলোচনা এবং সমালোচনাও হয়েছে যথেষ্ট। এরই মধ্যে রবিবার মহারাষ্ট্রের ওই ঘটনার কথা প্রকাশ্যে আসে। ওই 3 জন পরিযায়ী শ্রমিক আসলে পশ্চিমবঙ্গের বাসিন্দা। শামিরুল ইসলাম সমাজ মাধ্যমে জানান যে 3 জনকে বাংলাদেশ থেকে ফিরিয়ে আনা হয়েছে তারা পশ্চিমবঙ্গেরই বাসিন্দা। 2 জনের বাড়ি মুর্শিদাবাদে এবং 1 জনের পূর্ব বর্ধমানে। শামিরুল ইসলামের বক্তব্য, 10ই জুন রাজ্য পরিযায়ী শ্রমিক উন্নয়ন পর্ষদের নজরে আসে বিষয়টা। তারপরেই মুম্বাই পুলিশের সঙ্গে যোগাযোগ করে ওই 3 জনের পরিচয়পত্র দেওয়া হয়। কিন্তু এর পরেও রাজ্য সরকার, পুলিশ বা পরিযায়ী শ্রমিক উন্নয়ন পর্ষদকে কিছু না জানিয়েই তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন শামিরুল ইসলাম। ফেরানো হচ্ছে বাংলাদেশি সন্দেহে আটক রাজ্যের 4 জনকে, বলল পুলিশ। বাংলাদেশের নাগরিক সন্দেহে রাজ্যের 4 জন বাসিন্দাকে আটক করেছিল মুম্বাই পুলিশ। বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য শিলিগুড়িতে বিএসএফের কাছে পাঠানো হয়েছিল তাদের। রবিবার মুর্শিদাবাদের পুলিশ জানিয়েছে যে বিএসএফের কাছে প্রয়োজনীয় প্রমাণ দাখিল করে পশ্চিমবঙ্গের বাসিন্দা দেশের ওই 4 জন নাগরিককে ফেরত আনার ব্যবস্থা হয়েছে। মুর্শিদাবাদ জেলা পুলিশ জানিয়েছে যে শনিবার মুম্বাইয়ে এই 4 জনকে আটকের বিষয়টা নজরে আসে। খোঁজ নিয়ে পুলিশ দেখে যে 3 জন মুর্শিদাবাদ জেলার স্থায়ী বাসিন্দা এবং 1 জন বর্ধমানের বাসিন্দা। আটকদের সম্পর্কে পুলিশ বলেছে যে এদের মধ্যে মেহবুব শেখ হচ্ছেন হোসেন শেখের পুত্র, বাড়ি ভগবানগোলা থানার হোসেননগর পূর্বপাড়ায়। নাজিমুদ্দিন মণ্ডল হচ্ছেন কালু মণ্ডলের পুত্র, বাড়ি হরিহরপাড়া থানার তারাতিপুরে। মিনারুল শেখ হচ্ছেন শেখ শুকুর আলীর পুত্র, বাড়ি বেলডাঙ্গা থানার কাজী সাহা বেগুনবাড়িতে। মোস্তফা কামাল শেখ হচ্ছেন আলী আহমেদ শেখের পুত্র, বাড়ি বর্ধমানের মন্তেশ্বর থানার কুলুতে। পুলিশের বক্তব্য, নাগরিকত্ব যাচাই বাছাইয়ের পর প্রাসঙ্গিক নথি এবং নাগরিকত্বের যাবতীয় প্রমাণ বিএসএফের কাছে জমা দেওয়া হয়। রবিবার বিএসএফ বর্ডার গার্ড বাংলাদেশের সঙ্গে জরুরি বৈঠক করে বাংলাদেশ থেকে 4 জনকে নিয়ে আসে। তাদের কোচবিহার পুলিশের কাছে হস্তান্তর করেছে। মুর্শিদাবাদ জেলা পুলিশ তাদের ফিরিয়ে আনার জন্য দল পাঠিয়েছে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, বাংলাভাষীদের বাংলাদেশের নাগরিক বলে চিহ্নিত করা এবং বিধিবদ্ধ প্রক্রিয়া ছাড়াই বাংলাদেশে ফেরত পাঠানোর নীতি নিয়েছে নরেন্দ্র মোদীর কেন্দ্র সরকার এবং বিভিন্ন রাজ্যের বিজেপি সরকার। এর আগে অসমে এই প্রক্রিয়া নেওয়া হয়েছে। তার তীব্র প্রতিবাদ করে পুশব্যাক নীতি প্রত্যাহারের দাবি তুলেছে সিপিআইএম। রবিবার গভীর রাতে ভয়াবহ আগুন খিদিরপুর বাজারে, পুড়ে ছাই হয়ে গিয়েছে 1000-এর বেশি দোকান।
দীর্ঘ কয়েক ঘন্টার চেষ্টায় দমকলের 20টা ইঞ্জিন পরিস্থিতি নিয়ন্ত্রণ করলেও আজ সোমবার ভোরেও কয়েকটা পকেটে আগুন জ্বলতে দেখা গিয়েছে। ঘিঞ্জি এলাকা হওয়ায় কাজ করতে গিয়ে সমস্যার মুখে পড়তে হয়েছে দমকলকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত 2টো নাগাদ খিদিরপুর বাজারের একাংশ থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলতে শুরু করে আগুন। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে, গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। দ্রুত দমকলে খবর দেন স্থানীয় লোকজন, কিন্তু দমকল আসতে দেরি করে বলে অনেকের অভিযোগ। খবর দেওয়ার ঘন্টা দেড়েকের পর তবে দমকল এসেছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। ততক্ষণে আগুন আরও ছড়িয়ে পড়ে। কী কারণে আগুন লাগলো তা এখনও স্পষ্ট নয়, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ যে বিশাল তা দৃশ্যতই স্পষ্ট। রাতারাতি পথে বসেছেন শয়ে শয়ে ব্যবসায়ী। খবর পেয়ে মধ্যরাতে ঘটনাস্থলে গিয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম। গোটা পরিস্থিতি খতিয়ে দেখেছেন তিনি। খিদিরপুর অরফানগঞ্জ মার্কেট অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। সোমবার রাজ্য বিধানসভা থেকে সোজা খিদিরপুরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি খরচে বাজার এবং আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেছেন, নতুন করে বাজার তৈরি করে দেবে সরকার, কোনো খরচ দিতে হবে না ব্যবসায়ীদের। কর্পোরেশন যে মার্কেটটা তৈরি করবে সেটা বৈজ্ঞানিক পদ্ধতিতে হবে, থাকবে যত উপযুক্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা। যতক্ষণ না নতুন মার্কেট তৈরি হবে ততদিন ব্যবসায়ীদের জন্য অস্থায়ী জায়গার বন্দোবস্ত করা হবে। পুরো দোকান পুড়ে গেলে 1 লক্ষ টাকা এবং আংশিক ক্ষতিগ্রস্তদের 50,000 টাকা দেবে রাজ্য সরকার। কার কার দোকান জ্বলে গিয়েছে, কার কার দোকান পুড়ে গিয়েছে, কতটা পুড়েছে, কতটা ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখা হবে। সেই অনুযায়ী একটা রিপোর্টও তৈরি করা হবে। আপাতত ওই অগ্নিদগ্ধ এলাকায় ব্যারিকেড করে দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, রবিবার রাত 1টা নাগাদ খিদিরপুর অরফানগঞ্জ মার্কেটে আগুন লেগে যায়। সেখানে রয়েছে তেল এবং মাখনের গুদাম। তার ফলে আগুন অতি দ্রুত ছড়িয়ে পড়ে। একের পর এক দোকান এবং গুদামে আগুন ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় দমকলে, কিন্তু স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ তাতেও টনক নড়েনি দমকলের। স্থানীয় ওয়াটগঞ্জ থানার কেউ ফোন ধরেনি বলেও অভিযোগ। ব্যবসায়ীদের দাবি, এরপর 100 নম্বরে ডায়াল করেন তারা। তার প্রায় ঘন্টা দেড়েক পর ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 20টা ইঞ্জিন। ব্যবসায়ীদের আরও অভিযোগ, দমকলের কাছে প্রয়োজনীয় জলও ছিল না। গঙ্গা থেকে জলের ব্যবস্থা করে অনেক দেরিতে আগুন নেভানোর প্রক্রিয়া শুরু হয়। ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে গিয়েছে, পুড়ে খাক হয়ে গিয়েছে। বহু প্রাচীন এই মার্কেটে দামি মশলা থেকে ফল, নিত্য প্রয়োজনীয় প্রায় সমস্ত জিনিসপত্রের দোকান রয়েছে। রবিবার রাতের ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে 1300টা দোকান পুড়ে ছাই হয়ে যায় বলেই খবর। স্বাভাবিকভাবেই মাথায় হাত ব্যবসায়ীদের। দমকল সময় মতো কাজ শুরু করলে এত বড় ক্ষতি হতো না বলেই দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। এদিকে এদিন সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান দমকল মন্ত্রী সুজিত বসু। দমকলের গাফিলতির অভিযোগ তিনি নস্যাৎ করে দিয়েছেন। তার দাবি, খবর পাওয়া মাত্রই নাকি দমকল কাজ শুরু করে দিয়েছিল। অরফানগঞ্জ মার্কেট লাগোয়া এলাকা অত্যন্ত ঘিঞ্জি, তাই নাকি আগুনের উৎসস্থলের কাছাকাছি পৌঁছতে বেশ খানিকটা বেগ পেতে হয়েছে দমকল কর্মীদের। ওই মার্কেটে কিভাবে আগুন লাগলো তা এখনও স্পষ্ট নয়। অগ্নি নির্বাপন ব্যবস্থা যথাযথ ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ইরানের সার্বভৌমত্বের উপর হামলা চালিয়ে যেভাবে ইসরায়েল ইরানে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো ধ্বংস করছে তার তীব্র নিন্দা করেছেন কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশ। রবিবার কংগ্রেস নেতা বলেছেন, ইরানের সেনাপ্রধান এবং শীর্ষস্থানীয় পরমাণু বিজ্ঞানীদের খতম করে দিয়েছে ইসরায়েল। বিশ্ব পর্যায়ে এর প্রভাব পড়বে মারাত্মকভাবে। সবচেয়ে বড় কথা, শনিবার যখন সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সদস্য দেশগুলো এককাট্টা হয়ে ইসরায়েলের এই বর্বর হামলার বিরুদ্ধে প্রতিবাদ করে বিবৃতি দিয়েছে, তখন সদস্য দেশ হয়েও ভারত তার অংশীদার হতে রাজি হয়নি। ভারত সরকার আলাদাভাবে এমন এক দায়সারা বিবৃতি দিয়েছে যাতে ইসরায়েলের এই ঘৃণ্য কাজের বিরোধিতা করা হয়নি। জয়রাম রমেশ বলেছেন, ভারতের জাতীয় কংগ্রেস ইরানের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে ইসরায়েলের এই হামলার তীব্র নিন্দা করছে। এইভাবে বিনা কারণে একটা দেশের সার্বভৌমত্বের উপর আঘাত আনা যায় না। এতে ওই অঞ্চলে উত্তেজনা আরও বাড়বে, তাতে সারা বিশ্বের মানুষ প্রভাবিত হবে। কংগ্রেস মনে করে, কোনো বিষয়ে বিরোধ হয়ে থাকলে তা মেটাতে দুটো দেশ আলোচনার টেবিলে বসতে পারে, কূটনৈতিক দৌত্যও চালাতে পারে, সমস্যা মেটাতে আন্তর্জাতিক সংস্থাগুলোর সাহায্য চাইতে পারে। কিন্তু বলা নেই, কোয়া
নেই, এইভাবে আক্রমণ কখনো করা যায় না। এই হানাহানি অবিলম্বে বন্ধ হওয়া উচিত। এমনিতেই যুদ্ধে যুদ্ধে ওই অঞ্চল রক্তাক্ত হয়ে রয়েছে, তার উপর ফের হামলা, এতে বহু মানুষের মৃত্যু হবে, মৃত্যু হচ্ছে এবং অর্থনীতির উপর চরম আঘাত নেমে আসবে। তিনি বলেছেন, মোদী সরকার এশীয় বিবৃতি থেকে সরে এসে দেশের চিরকালীন ঐতিহ্য কালিমা লিপ্ত করেছে, কারণ ইসরায়েল যেভাবে গোড়ায় একতরফা হামলা চালিয়েছে তা আন্তর্জাতিক আইন বিরোধী। এদিকে ভারতের বিদেশ মন্ত্রক বিবৃতিতে এসসিওর নিন্দা প্রস্তাব নিয়ে যা বলেছে তাকে জয়রাম রমেশ মোদী সরকারের ইসরায়েলের কাছে আত্মসমর্পণ হিসাবেই দেখছেন। তিনি বলেছেন, ভারত সরকার কি বলেছে, যা বলেছে তাতে সেটাই অর্থ হয় যে ইসরায়েল ইরানে হামলা চালাতেই পারে, কিন্তু ইরানকে সংযত থাকতে হবে, ইরান যেন বাড়াবাড়ি না করে। তার মানে আমাদের সরকার কি ইসরায়েল যাই করুক তার কোনো রকম নিন্দা করতে পারবে না? কোন পথে চলেছে এই দেশ, বলেছেন কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশ। জাতিসংঘ সাধারণ পরিষদে গাজায় যুদ্ধবিরতি এবং মানবিক সুরক্ষার প্রস্তাবে ভারত ভোট দেওয়া থেকে বিরত থাকায় কেন্দ্রীয় বিজেপি সরকারের প্রতি তীব্র নিন্দা জানিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তিনি একে লজ্জাজনক এবং নৈতিকভাবে দেউলিয়া সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন। শনিবার 14 জুন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া একটা পোস্টে প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, এই অবস্থান কূটনৈতিকভাবে অগ্রহণযোগ্য এবং নৈতিকতার সম্পূর্ণ বিপরীত। আন্তর্জাতিক নেতৃত্ব দাবি করে সাহসিকতা এবং ন্যায়ের পক্ষে দাঁড়ানো, কিন্তু ভারত এক্ষেত্রে পুরোপুরি ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেছেন, যখন বেঞ্জামিন নেতানিয়াহু একটা গোটা জাতিকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন, তখন ভারত শুধু নীরব নয়, বরং ইসরায়েলের ইরানে হামলা এবং দেশটার শীর্ষ নেতৃত্বকে হত্যার ঘটনায় পরোক্ষে উৎসাহ দিচ্ছে। এটা একটা সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে বর্বর লঙ্ঘন এবং আন্তর্জাতিক নীতিমালার সম্পূর্ণ পরিপন্থী। প্রিয়াঙ্কা গান্ধীর বক্তব্যে উঠে আসে গাজায় চলমান সংকটের করুণ চিত্র। তিনি জানান, এখনো পর্যন্ত প্রায় 60,000 মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী এবং শিশু। গোটা জনসংখ্যাকে অবরুদ্ধ করে অনাহারে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তবুও ভারত এই নিষ্ঠুরতার বিরুদ্ধে কোনো অবস্থান নেয়নি, এটা অত্যন্ত হতাশাজনক। তিনি বলেছেন, ভারতের স্বাধীনতা সংগ্রাম এবং সংবিধানের মূলনীতির সঙ্গে এই অবস্থান সম্পূর্ণ সাংঘর্ষিক। অতীতে ভারত বারবার মানবতা এবং ন্যায়ের পক্ষে নেতৃত্ব দিয়েছে, কিন্তু আজ সেই ঐতিহ্য থেকে করুণভাবে সরে এসেছে ভারত। প্রিয়াঙ্কা গান্ধী মনে করেন, একটা বিভক্ত বিশ্বে ভারতের উচিত ছিল সত্য, শান্তি এবং অহিংসার পক্ষে সাহসের সঙ্গে অবস্থান নেওয়া। উল্লেখ্য, শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে গাজায় অবিলম্বে এবং স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটা প্রস্তাব পাশ হয়। 149টা দেশ এর পক্ষে ভোট দিলেও ভারত সহ 19টা দেশ ভোটদানে বিরত থাকে, আর বিপক্ষে ভোট দেয় 12টা দেশ। পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি এনপিটি থেকে বেরিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে ইরান। সোমবার এই খবর জানিয়েছে সে দেশের বিদেশ দপ্তরের মুখপাত্র ইসমাইল বেঘাই। তিনি জানিয়েছেন, ওই চুক্তি থেকে বেরিয়ে আসার জন্য ইরানের পার্লামেন্টে একটা বিল পেশ করা হবে। ইতিমধ্যেই সেই বিল তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। তবে একই সঙ্গে তেহরান জানিয়েছে তারা ধ্বংসের জন্য অস্ত্র বানানোর বিরোধিতা করে যাবে। এই চুক্তি অনুসারে পরমাণু শক্তিধর কোনো দেশ অন্য কোনো দেশকে পারমাণবিক অস্ত্র তো বটেই, এই প্রযুক্তিও তুলে দিতে পারে না। পরমাণু শক্তিধর নয় এমন দেশগুলো এই চুক্তিতে স্বাক্ষর করলে পরমাণু অস্ত্র তৈরি না করা এবং অন্য কারো কাছ থেকে না নেওয়ার বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ হয়। 60-এর দশকের শেষে যখন এই চুক্তি স্বাক্ষরিত হচ্ছে, তখন মাত্র 5টা দেশের হাতে পারমাণবিক অস্ত্র ছিল। দেশগুলো হলো আমেরিকা, রাশিয়া অর্থাৎ তদানীন্তন সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন, ফ্রান্স এবং চীন। পরে অবশ্য একাধিক দেশ পরমাণু অস্ত্রধর হয়ে উঠেছে। এখনো পর্যন্ত এই চুক্তিতে স্বাক্ষর করেছে 191টা দেশ। তবে ঘোষিত পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়া সত্ত্বেও এনপিটিতে স্বাক্ষর করেনি ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া এবং ইসরায়েল। প্রসঙ্গত 2015 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জমানায় ইরানের সঙ্গে 3 বছরের পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি করেছিল 6 শক্তিধর রাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, জার্মানি, চীন এবং আমেরিকা। চুক্তির নাম ছিল জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন, সংক্ষেপে যাকে বলে JCPOA।
তাতে স্থির হয়েছিল ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি এবং পরমাণু অস্ত্র তৈরির প্রচেষ্টা বন্ধ রাখলে আর্থিক নিষেধাজ্ঞা তুলে নেবে রাষ্ট্রপুঞ্জ আমেরিকা এবং অন্য কয়েকটা দেশ। এতে উভয় পক্ষই লাভবান হয়েছিল। কিন্তু 2016 সালে প্রথমবার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরে ডোনাল্ড ট্রাম্প জানান, এই পরমাণু চুক্তি ওবামার ভুল পদক্ষেপ। এর ফলে আমেরিকার কোনো সুবিধে হয়নি, তো উল্টে লাভ হয়েছে ইরানের। 2018 সালে তার নির্দেশেই ইরানের সঙ্গে পরমাণু চুক্তি ভেঙে বেরিয়ে যায় আমেরিকা। কিন্তু 6 বছর পর 2024 সালে রাষ্ট্রপুঞ্জের পর্যবেক্ষক সংস্থা IAEA একটা রিপোর্টে জানায় যে ফের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি শুরু করেছে ইরান। এরপরেই নড়ে চড়ে বসে আমেরিকা সহ পশ্চিমী দুনিয়া। কিন্তু 5 দফা আলোচনার পরেও এখনও ডোনাল্ড ট্রাম্পের শর্ত মেনে চুক্তি করতে রাজি হয়নি ইরান। কয়েকদিন আগেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছিলেন ইরান পরমাণু অস্ত্র বানাতে চায় না, কিন্তু পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন এবং গবেষণা চালাতে চায়। তারপরেই ওই চুক্তি থেকে বেরিয়ে আসার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানালো তেহরান আজকে। চুক্তি থেকে বেরোলে পরমাণু অস্ত্র নির্মাণ এবং অন্য দেশের কাছ থেকে পরমাণু অস্ত্র নেওয়ার ক্ষেত্রে আর কোনো বাধ্যবাধকতা থাকবে না ইরানের। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার বলেছেন, ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন চায় না ইসরায়েল সরকার ইরানে বিদ্যমান শাসন ব্যবস্থা পরিবর্তন করতে চায় বলে এমন অভিযোগ নাকচ করে দিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়েছিল, আয়াতুল্লাহ আলী খামেনি কি ইসরায়েলি সামরিক আক্রমণের সম্ভাব্য লক্ষ্যবস্তু? জবাবে গিদিয়ন সার বলেছেন, ইরানের নেতৃত্বকে উৎখাত করার লক্ষ্য তার সরকারের নেই। এর আগে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয় যে ইরানি নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরিকল্পনা করেছে বেঞ্জামিন নেতানিয়াহুর ইসরায়েল। সেই পরিকল্পনা যুক্তরাষ্ট্রের কাছেও উপস্থাপন করেছে দেশটা। তবে ইসরায়েলের ওই প্রস্তাব নাকচ করে দিয়েছিলেন নাকি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সব খবর অস্বীকার করেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার। খামেনিকে হত্যা করার কথিত ইসরায়েলি পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্পের আটকানোর গল্প আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার মানেটা কি? প্রশ্ন তুলেছেন লেখক এবং ইসরায়েলেরই সাবেক কূটনীতিক আলোন পিঙ্কাস। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ইসরায়েলি পরিকল্পনা যুক্তরাষ্ট্রের আটকে দেওয়া নিয়ে যে খবর বের হয়েছে তার নানা দিক বিশ্লেষণ করেছেন লেখক এবং ইসরায়েলের সাবেক কূটনীতিক আলোন মিঙ্কাস। তেল আবিব থেকে আলোন মিঙ্কাস আল জাজিরাকে বলেছেন, নাম প্রকাশ না করা মার্কিন সূত্রের আলোকে প্রকাশিত এইসব প্রতিবেদন অনেক প্রশ্ন সামনে এনেছে। সাবেক এই কূটনীতিক বলেছেন, প্রথম প্রশ্ন হলো ইসরায়েল কেন আমেরিকাকে এই কথা বলল, আর আমেরিকাই বা কেন এই কথা ফাঁস করলো? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আলোন পিঙ্কাস বলেছেন, এটা কি ইরানের রাজনৈতিক নেতৃত্বকে ভয় দেখানোর জন্য করা হয়েছে? হ্যাঁ, সেটাই। নাকি এটা এই বিষয়টা বোঝানোর জন্য করা হয়েছে যে ইরানের বিরুদ্ধে কোনো বিকল্পই বিবেচনার বাইরে নয়, অর্থাৎ সরাসরি ভয় দেখানো, ভীতি প্রদর্শন করার জন্য এই বিষয়টা বাজারে ছাড়া হয়েছে? ইসরায়েলের সাবেক এই কূটনীতিক বলেছেন, নাকি এটা কেবল এমন এক ব্যক্তির কাজ, তিনি সরাসরি নাম না করেও ইঙ্গিত করেছেন ডোনাল্ড ট্রাম্পের দিকে। তিনি বলেছেন, নাকি এটা কেবল এমন এক ব্যক্তির কাজ যিনি বোঝাতে চেয়েছেন আমেরিকা সংযম দেখাচ্ছে কিংবা ইসরায়েলকে সংযত থাকতে বলছে? এই সব প্রশ্ন সামনে এনে আলোন পিঙ্কাস বলেছেন, আমার মনে হয় ব্যাপারটা এর চেয়ে আর বেশি কিছু নয়। আয়রন ডোমে আর ভরসা পাচ্ছেন না ইসরায়েলিরা। বিশেষ করে হামলায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আর আগের মতো আস্থা রাখতে পারছেন না। ইসরায়েলি নাগরিকদের বড় অংশই নিজেদের দেশের অত্যাধুনিক আয়রন ডোম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে এতদিন দুর্ভেদ্য বলে মনে করতেন। কিন্তু গত 3 দিনের ইরানি হামলায় তাদের সেই অনুভূতিতে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে হামলায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আগের মতো আর আস্থা রাখতে পারছেন না। যদিও ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে তাদের বহু স্তরযুক্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখনও যথেষ্ট শক্তিশালী, তবে ব্যবস্থাটা যে পুরোপুরি নিখুঁত নয় সেটা অবশ্য স্বীকার করছেন কর্মকর্তারা। যদি ইসরায়েল হামলা অব্যাহত রাখে
তাহলে আরও কঠোর এবং সিদ্ধান্তমূলক জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেছেন, ইরান এরই মধ্যে হামলার উপযুক্ত ও জোরালো জবাব দিয়েছে, খবর মেহের নিউজ এজেন্সির। রবিবার 15 জুন মন্ত্রিসভার একটা বৈঠকে দেওয়া ভাষণে তিনি আরও বলেছেন, কোনো বাধা ছাড়াই এবং ওয়াশিংটনের আমেরিকার সরাসরি সমর্থন এবং সবুজ সংকেত পেয়ে ইসরায়েল এই অঞ্চলে অপরাধ করছে। পেজেশকিয়ান জোর দিয়ে বলেছেন, ওয়াশিংটনের অনুমতি ছাড়া ইসরায়েল কোনো পদক্ষেপ নিতে পারত না। আজ যা হচ্ছে তা সম্পূর্ণ মার্কিন সমর্থন এবং মার্কিন অনুমোদন নিয়ে হচ্ছে। ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলি বসতি স্থাপনকারীদের প্রতি কঠোর সতর্কবার্তা জারি করে বলেছে, জীবন বাঁচাতে দখলকৃত অঞ্চল ত্যাগ করুন। রবিবার 15 জুন রাতে এক প্রতিবেদনে মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানি সেনাবাহিনী ইসরায়েলিদের অধিকৃত অঞ্চল ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দিয়েছে, কারণ এটাই তাদের জীবন বাঁচানোর একমাত্র উপায়। প্রতিবেদন অনুসারে ইরানের সশস্ত্র বাহিনীর একজন মুখপাত্র বলেছেন, ইসরায়েলি সরকারের ভুল গণনার ফলে ইরানের বীর সশস্ত্র বাহিনী কর্তৃক সেই অপরাধমূলক শাসনের প্রতি এক চূর্ণ বিচূর্ণ, শিক্ষণীয় এবং দুঃখজনক প্রতিক্রিয়া দেখানো ছাড়া আর কোনো উপায় বাকি নেই। এর আগে ইসরায়েলি বাহিনী এক সতর্কতা জারি করেছিল তেহরানে। ইসরায়েলি সাধারণ নাগরিকদের সতর্ক করে মুখপাত্র কর্নেল সায়াদ বলেছিলেন, অতএব আমরা জোর দিয়ে বলতে চাই, অপরাধী শাসক গোষ্ঠীকে তোমাদের মানব ঢাল হিসেবে ব্যবহার করতে দিও না। ভূগর্ভস্থ আশ্রয় নেওয়াও নিরাপত্তা বয়ে আনবে না। তিনি বলেছেন, সতর্কবার্তায় মনোযোগ না দেওয়া ইসরায়েলিদের জন্য আরও কঠিন পরিণতি ডেকে আনবে। মেহের নিউজ বলেছে, 13 জুন রাতভর আগ্রাসনের মাধ্যমে ইসরায়েলি শাসক গোষ্ঠীর ইরানের ভূখণ্ডের ভেতরে আবাসিক ভবনসহ হামলা শুরু করে। ইরানের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের হত্যা করা হয়। ঘরবাড়িতে সরাসরি আঘাত হানার ফলে বেসামরিক নাগরিকরা মারা যান, জনবসতি ক্ষতিগ্রস্ত হয়। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেইনি একই দিন নতুন সামরিক কমান্ডার নিয়োগ করেছেন এবং বলেছেন, ইসরায়েলের জীবন অন্ধকার হয়ে পড়বে। এর কিছুক্ষণ পরেই ইরান ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে। ধাপে ধাপে ছড়া হয় ক্ষেপণাস্ত্রের তরঙ্গ। ইরানি কর্মকর্তারা বলেছেন, যতক্ষণ প্রয়োজন ততক্ষণ অভিযান অব্যাহত থাকবে। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। আশা করি সকলে খুব ভালো এবং সুস্থ আছেন, আর কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন। আর চোখ রাখুন আমাদের নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে ইরান ইসরায়েল সংঘাত, ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির আপডেট খবর জানার জন্য। ধন্যবাদ।